সুসজল সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা অভিনয় অপূর্ব চক্রবর্তী, সাজসজ্জা মাইতি পোশাকালয়, মাস্টার নিরঞ্জন, সুর প্রচলিত, দল ম্যানেজার সুব্রত চ্যাটার্জি। আজকের যাত্রাপালা স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানত সবই ভুল। জীবন মধ্যে জয় হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি ত্রিভুবন জহিমারি শাসন, আমি অজয়, আমি অমর, স্বর্গ রত্ন পাতাল আমার হাতের মুঠোয়। আমি সর্বশক্তিমান। কুম্ভার বলে মহামায়া আত্মা দেবী আত্মপরিচয় করে না করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করলেন।
প্রবেশ করলি। তাই আপনাদের কাছে আমার নিবেদন, এই কলির যুগে মহিষাসুররা মরে না, এই যুগে আমার মতো মহিষাসুররা রক্ত বীজের মতো জন্ম নেয়। আর এক এক করে এই কলির দুর্গারা গচ্ছিত হয় এই মহিষাসুরে। আমাদের যে দুর্গা চলছে অভিনয় করতে ওর নাম দুর্গা, ওকে দেখি একটু আদর করতে পারি কিনা। দুর্গা, অনেক দিনের আশা তোমাকে নিয়ে আমি টিভি সিরিয়ালে মহালয়ের দিন লাইভ টেলিকাস্ট করবো। তারপর জি বাংলায় সবাই দেখে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দুর্গাকে বেশি জানাজানি করলে হবে না। আমার নাটকের প্রধান চরিত্রে দুর্গাকে আমার ইচ্ছা। আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরে গেছি। এই মহিষাসুর মন্দিরে নাটকের উদ্দেশ্যে তুমি আমার ইজ্জত দূর করতে যাচ্ছ না রে শয়তান না। আমি কিছুতেই এইভাবে আমার মেয়েদের ইজ্জত দূর করতে দেবো না। আমি কিছুতেই করবো না। তোরা কি ভেবেছিস মেয়েরা তোদের ভোগ বিলাসের সামগ্রী না রে না রে শয়তান। আমি তোদের এই ভোগ বিলাসের সামগ্রী হতে দেবো না। আমি এক্ষুনি আমার বাবা দাদার কাছে যাবো। আমি খাবার গিয়ে এক্ষুনি তাদের তোমার দাদা আমার লেদ কারখানায় কাজ করে। আমার একটা ইশারায় তোমার দাদাকে আমার ওই লেদ মেশিনে ছুঁড়ে ফেলে দেবে। তারপর তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তোমার বুড়ো সেই সন্ধ্যাবেলা নাটকের রিহার্সাল আছে বলে বাড়ি থেকে বেরিয়ে এলো। এত রাত্রির হয়ে গেল, এখন মেয়েটা বাড়ি ফিরলো না। আমি কোথায় খুঁজবো? দুর্গা, ওরে ও দুর্গা, দুর্গা মা, দুর্গা রে, ওরে ও দুর্গা।
গিয়ে বলবো। হ্যাঁ, আমি সবাইকে গিয়ে বলবো। তোর দাদা আমার লেট কারখানায় কাজ করে, আমার একটা ইশারায় আমার লোকেরা ওকে লেট মেশিনে ছুঁড়ে ফেলে দেবে, তারপর তাতে ওটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তা দেখে তোর বুড়ো বাপটা অট্টাল করে মরে যাবে, আর তোর মাটা পাগলের মতো ঘুরবে। আমি বলতে পারবো না বাবা, আমি এসব কথা কোনোদিন তোমাকে কাউকে কোনোদিন বলতে পারবো না, পারবো না, পারবো না। পাপিরা পাপ করে কোনোদিন রেহাই পায় না। ওই পাপিদের সাজা দিতে যুগবতার যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, প্রয়োজন হলে আবার তিনি আসবে, আকাশে বাতাসে ধরিতে হবে তার সেই ধর্ম সমস্যা আপনার সম্ভব মহিলা কিছুক্ষণ আগে অন্ধ ছিল, চোখে দেখতে পাচ্ছিল না, ওই তথ্যটার মধ্যে পড়ে যাচ্ছিল, তাই আমি ওনাকে গিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলাম মাত্র। আর মানে আপনি এতক্ষণ ধরে আমার সঙ্গে অভিনয় করলেন, তাই তো? বুঝতে পেরেছি আপনি অন্ধ না, এটা টোটালটাই তাহলে আপনাদের একটা প্ল্যানিং। ঠিক আছে, আপনার ইজ্জতে যখন হাতি আছে, আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে দেবো। কিসের জরিমানা? আমি এমন করে অপরাধ করিনি, কিচ্ছু করিনি যার জন্য 20,000 টাকা তোমায় দিতে হবে। এই বাদর লাগার বাচ্চা, আমার জরিমানা দিতে অস্বীকার করা, পার্টির ছেলে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এতে তো 10,000 আছে। আরে এটা তো
করে অন্ধ সেজে আপনারা সবাই মিলে ভালোই লুটপাট চালালেন না। এবার দয়া করে আপনারা বলবেন আপনারা কোন পার্টির ছেলে? হুম? ম্যাডাম, রোজগার করার কি আর কোনো অন্য রাস্তা ছিল না? মান সম্মান সবই কি বিকিয়ে দিয়ে বসে আসেন নাকি? কিন্তু আপনি আজকে যেটা করলেন তার ফল কিন্তু একদমই ভালো হবে না। ম্যাডাম, আপনি হচ্ছেন নারী জাতির কলঙ্ক। আপনার লজ্জা করে না? ছি! না 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 না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। মাথা গরম করো না। করবো না, আমি মাথা গরম করছি। আমি শুনবো না, কোনো কথা শুনবো না। হয় এ বাড়িতে আমি থাকবো, না হয় তোমার ওই নষ্টা বোধ থাকবে। ভদ্রভাবে কথা বলো। থামো। ভদ্র আর ভদ্রতার ফরম করতে এসো না। যে বাড়ি, যে ফ্যামিলির একমাত্র মেয়ে নাটক যাত্রার নাম করে রাত বেরাতে বেলাল্লাপনা করে বেড়ায়, সেই ফ্যামিলির কারো মুখে ওই ভদ্র শব্দটা মানায় না। তুমি থামবে? আচ্ছা, এমন দুর্ঘটনা যে তোমার উপর ঘটতো? অনেক আগেই আমি আত্মহত্যা করতাম। কি বললে বৌদি? আর একবার কথাটা বলো তো শুনি। একবার 100 বার বলবো, 1000 বার বলবো। সত্যি কথা বলো তো, তোমার যদি সত্যিই রেপ হতো, তাহলে ওই কালা মুখ নিয়ে সকলের সামনে কিছুতেই এসে দাঁড়াতে পারতো না। নয় নয় গাছের ডালে ঝুলে পড়তো গলায় দড়ি দিয়ে, আর না হয় পুকুরের জলে ছাঁক দিয়ে আত্মগ্লানি লুকাতো। তার মানে তুমি বলতে চাইছো আমার দিদির ওপর যা কিছু ঘটেছে তার সবটাই কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে, সবটাই মিথ্যে। নিজেদের চরিত্রের কলঙ্ক ঢাকতে, তার দিদির স্ফূর্তির কলঙ্ক ঢাকতে একটা মিথ্যে কলঙ্কের কাহিনী পেতেছে। তার মানে কি বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতে অন্ধ, দেখতেই পাও না। অথচ তোমার বাবা মা সব জানেন, সব জানেন। আর তারা এও জানেন যে তোমার ওই ভিঙ্গি বোর্ডটা নাটক যাত্রার নাম করে রাত বেরাতে কার না কার সাথে বেলাল্লাপনা করা। তুই নোংরা আবর্জনা হাত লাগিয়ে নিজের হাতটাকে নোংরা করে দিতে চাইছিস দাদা? কি বললে? আমি নোংরা নোংরা আবর্জনা? তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। ওর কথা কিছু মনে করিস না ভাই, ওর কথা খারাপ হয়ে গেছে। ও একটা পাগল। পাগল হলেও তো বৌদি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তো সত্যি রে দাদা। কি তোর সত্যি রে দিদি? যদি সত্যি আজকে আমি গলায় দড়ি দিয়ে মুক্তি পাতাম, আর যদি আমি আত্মহত্যা করতে পারতাম, তাহলে কি এই কথাগুলো শুনতে হতো না? দিদি, সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে ওই আঙুল তুলে বলতো না? সত্যি মেয়েটা কলঙ্কিনী ছিল। সবার সংসার না বললেও আজকে আমাদের যে নিজের লোকগুলো বলতে শুরু করে দিয়েছে। বলুক, যার যা ইচ্ছা তাই বলুক। তবু আমি বলবো না দিদি, কোনো পাপী আমার দিদিকে নষ্ট করতে পারে না। আমার দিদিকে নষ্ট করতে পারে না। আমার দিদি যে দেবী দুর্গার মতোই পবিত্র। দেবী দুর্গার সবাই যদি তোর মতো হতো রে যুবক, তাহলে তো কিছুই হতো না। তুইও কি বৌদির মতো আমাকে নষ্টা মেয়ে বলে মনে করেছিস? তুই কি ভাই ফোটার দিন আমার হাতে বাঁধতে দিতে দেবি না? বল না রে দাদা, বল না। কেন নেমন হারে? কেমন নেমন হারে বোন? আজও যেমন কিবার বলছিলি, আজও আমি তোকে আমার সেই বোনটাই ভাবি। দাদা দাদা রে, কিন্তু বাবা কি আগের মতো আমাকে ভালোবাসতে পারবে? আমার মধ্যে একটা সর্বহারা মেয়েকে ভালোবাসতে কি বাবা লজ্জা করবে না? ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। আর কেন জানিস? বাবা হয়ে মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ আমি নিতে। বাবা, কার উপর আপনি প্রতিশোধ নেবেন বাবা? হ্যাঁ, কার উপর?
সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে নাকি সে তার লজ্জা নিজেই বেরিয়ে দিয়েছে পরিষ্কার হলো না। বাবা ও মা, তুমি তোমার বিচারে মনটাকে পরিষ্কার করো আর চোখ কান দুটো খোলা রাখো, তাহলে তুমি বুঝতে পারবে আসল সত্যিটা কি। আসল সত্যিটা আমার খুব বোঝা হয়ে যাবে। আসল সত্যিটাকে থাকবার জন্য আপনারা যেভাবে নাটক করে চলেছে। তুমি এবার থামবে? বলতে দে, বলতে দে, বরং বলতে দে। বৌমা যত বলবে ততই তার মন পরিষ্কার হবে। বলো বলো বৌমা, বলো, তুমি সব খুলে খুলে বলো, বলো বলো। একটা কথা বলুন তো, আপনাদের মেয়ে যদি সত্যিই রেপ হয়ে থাকে তাহলে যে তাকে রেপ করেছে কেন তার নামটা সামনে প্রকাশ করছেন না? আর কেনই বা থানায় গিয়ে আপনারা তার নামে অভিযোগ করছেন না? লাভলি তো ঠিক কথাই বলছে বাবা। কোনো অপরাধ না করেও আমাদের বোন দুর্গা সর্বহারা থেকে হাহাকার করে কাঁদবে আর শয়তান অপরাধ নাকি না অন্যায় করেও পারবে যাবে। কে তোর এমন সাহস করে তুই আমার নামটা বল? বলছিলে বলো, কে কে তোর এত বড় সর্বনাশ করলো? কেন তুই সেই নামটা প্রকাশ করছিস না? বলতেই হবে কে তুই বাবা। আমি পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। একবার সেই শয়তানটার নাম তুমি বলে দাও। বলি বাবু আপনি আমি তাকে নিজের হাতে গুলি করে মেরে দেবো। বরং মল্লিক বাবু নয়, আমি তোমাদের দাদা হয়ে তোমাদের এই বিপদে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মল্লিক মশাই, কাকাবাবু, আজ সকালে শুনলাম কে বা কারা আমার এই গায়ের মেয়ে দুর্গাকে রেপ করে ফেলে রেখে গেছে। তাই আমরা এই গায়ের মেয়ে রেপ হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধ করতে পারলাম না। হলো প্রতিবাদ তো একটা হবেই মল্লিক মশাই। হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমরা গ্রামের সবাই মিলে একটা প্রতিবাদ মঞ্চ করব, আর সেই মঞ্চে ওই আসামিকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, বলো, আমি একবার দুর্গাবনের সঙ্গে কথাটা বলে নিই। মাসিমা, এইটা রাখুন তো, এইটা রাখুন। একটা হরলিক্স ফল এনেছিলাম। এসব কি হবে বাবা? এইগুলো খেলে না দুর্গাবনের শরীরে তো বল ফিরে পাবে না। না! ওইগুলো খেলে হয়তো আমার শরীরের বল ফিরে পাবো, কিন্তু আমার শরীরে মনোবলটাই যে ভেঙে চলে মা দুর্গা, এইসব যা তা বলছিস মা? ও তো বলবে বলবে কাকিমা, ও তো বলবে কত বড় ঝড় ওর জীবন দিয়ে চলে গেল বলো তো। লাভলি, তুমি এক কাজ করো, আমার জন্য একটু গরম চা ব্যবস্থা করো না। দেখো না, সেই ভোরবেলা খবরটা শুনে চারদিক গ্রামের লোকেদের ঘুরে বলেছি তো, তাই চা হলে ভালো হয়। হ্যাঁ, করো, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ দুর্গাপুরের শরীরে ট্রিটমেন্টের জন্য একটা ভালো নার্সিংহোমের ভর্তির ব্যবস্থা করো। কারোর অনুগ্রহের আমার কোনো প্রয়োজন নেই, আমি ভালোই থাকবো। কারোর অনুগ্রহের আমার দরকার নেই। এটা বললে কি করে হয় বলো তো? কাকাবাবু, এক কাজ করুন, আপনি দুর্গাকে ভালো করে বোঝান। এটা বোঝাবার কিছু নেই মল্লিক মশাই, বোঝাবার কিচ্ছু নেই। কারণ দুর্গা যা বলেছে ও তো ঠিক বলেছে। ঠিকই তো। কারণ তুমি বলো তো, আমাদের মেয়ের এই কলঙ্কের কথা জানতে পারলে কে কে আসবে আমাদের মেয়েকে বিয়ে করছে? যে ঝড় আমার দুর্গার জীবনের উপর দিয়ে বয়ে গেছে, তারপর কি দায়িত্ব নেবেও? যদি আপনারা কিছু না মনে করেন, দুর্গাবনের দায়িত্ব নাই আমি। এই দেখো কি কথা, কি মানে করে বললো। আরে আমি দুর্গাকে বউ নয়, বউমা করে দিয়েছি। না, বললাম তো না, কারোর অনুগ্রহ আমার দরকার নেই। আমার একটা ভাই আছে, ভাই, ছোট ভাই, সে তো মুম্বাইতে থাকে। সে আমি বললে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। না,
কারোর কোনো প্রয়োজন নেই। মা, মা। ছেলে মানুষের করিস না দুর্গা, ছেলে মানুষের করিস না। উনি যে দিয়েছে এসে ওনার ভাইয়ের সাথে ওর বিয়ে সম্বন্ধ করছে। আরে এটা তো সাপে বরই হয়েছে, মনে করিস সাপে বর। সাথে বড় হবে না অন্য কিছু, সেটা তো সময়ই বলবে। তবে আমি কিন্তু হঠাৎ করে দুর্গার এই বিয়েতে রাজি নেই। সেই তো যে ঝড় হয়ে গেল, কেউ তো দায়িত্ব নেবে না গো, কেউ দায়িত্ব নেবে না। নেবে না, কেউ দায়িত্ব নেবে না। এটা যে শুরু সাজানো নাটক, এটা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। এটা একদিন না একদিন ফাঁস হবে, এই কথাটা আমি বলে গেলাম। এই দেখো, কেউ যদি দায়িত্ব না নেয় তাহলে দুর্গামণির অবস্থাটা কি হবে বুঝেছো? কেউ কি নেই এই গ্রামের মধ্যে? কেউ কি নেই? এসেছি, আমি এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি, আমি এসেছি। দিগন্তদা, কি আনন্দ এই দিগন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও, এসে নাও রেখে নাও, তুমি দাও সারা দাও, এসে নাও রেখে নাও, কেন বসে আছো বন্ধু নারী? বাবা দিগন্ত এসে গেছে। নমস্কার, আমি দিগন্ত বিশ্বাস। সেই কোন ছোটবেলা থেকে দুর্গাকে গ্রহণ করার অঙ্গীকার করে আমি বসে আছি। পরিস্থিতি যাই হোক, আপনাদের যদি আপত্তি না থাকে, দুর্গাকে না হয় আমি গ্রহণ করব। দিগন্তদা, ও, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো। আরো ভালো লাগবে যখন আমি জানতে পারবো তুমি এই মিন ধর্ষিতা দুর্গাকে বিয়ে করতে রাজি হয়েছে। প্লিজ প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট। এই তো কিছুদিন আগে আপনারা দেখলেন তিলোত্তমা কাণ্ড। তা তিলোত্তমা, দুর্গা, এদের কি নষ্টা মেয়ে বলা চলে? চলে না। যে সমাজ মেয়েদের কোনো সুরক্ষা দিতে পারে না, সেই সমাজের মেয়েদেরকে নষ্টা বলা চলে। তাছাড়া দুর্গার সাথে কি হয়েছে সব আমার জানা হয়ে গেছে। আগে এই দুর্গার দায়িত্বটা আমি সুনিশ্চিত করে নিই, তারপর আমি গুনে গুনে নেব চরম প্রতিশোধ। দিগন্ত, আমি তোমার দাদা হয়ে তোমাকে অনুরোধ করছি ভাই, তুমি আমার বোনটাকে একটু সুবিধা দাও। নিশ্চয়ই দাদা, আমি আপনার চেষ্টা করবো দাদা, নিশ্চয়ই। আচ্ছা কাকা বাবু, আমি তাহলে এখন আসি। হ্যাঁ কাকিমা, ওই ফলগুলো আর হরলিক্সটা আমার দুর্গা বোনকে সময় মতো দেবেন। ওগুলো খেয়েও খেয়ে না শরীরটা তো না বিয়েতে ঠিক আসবো, আমি কবজি মরিয়ে ভালোই খেয়ে যাবো। আসি। হ্যাঁ, এই মল্লিক মশাই মানুষ নয়, একটা দেবতা। আর এই দেবতুল্য মানুষটা যদি আমাদের পাশে থাকে, তাহলে আমাদের আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ, এসব তুমি এক কাজ করো, এই দিগন্তে এই খাবার ব্যবস্থাটা করো, আর আমি ওই বাজার থেকে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি, বুঝলে? কিছু বাজার করে নিয়ে আসি। শত কষ্টের মাঝেও মানুষটার মুখে আজ হাসি ফুটেছে। সেই হাসি তুমি কেড়ে নিও না ঠাকুর, তুমি কেড়ে নিও না। মা, তুমি? হ্যাঁ রে মা, আমি চললাম ওই দিগন্তর জন্য রান্না করতে। না না মাসিমা, আমার জন্য এত ব্যস্ত হওয়ার কিছু। আচ্ছা দুর্গা, এটা কি হয়ে গেল বলতো দুর্গা? এত বড় একটা অঘটন ঘটে গেল আর তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করতে পারলে না। তার আগে তুমি আমায় বলো তো, আমার মতো একটা নোংরা উচ্ছিষ্ট অপবিত্র মেয়েটাকে তুমি কেন গ্রহণ করতে চাইছো দিগন্তদা? দুর্গা, কে বলে তুমি নোংরা? কে বলে তুমি অপবিত্র? মনে পড়ে দুর্গা আমাদের সেই ছেলেবেলার স্বর্গীয় ভালোবাসা। সেই ভালোবাসাটা কখনো কোনোদিন অপবিত্র হতে পারে না। দিগন্তদা, তুমি আমাকে একটা সুযোগ দাও দুর্গা। আমি তোমার এই হৃদয়টা এখনো মরেনি দুর্গা। ওই হৃদয়টাকে আমি একটু একটু করে বাঁচিয়ে তুলবো দুর্গা। আমাকে একটা সুযোগ দাও। আর
আর মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্বগুলোকে দূরে সরিয়ে রেখে এসো না দুর্গা। আমরা সেই পবিত্র ভালোবাসার অঙ্গীকারে ছেলেবেলার মতো আবার একে অপরকে আপন করে নেবে। তোমার জীবনে এখন এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে না, তোমার বিয়েটা তাই তুমি আমাকে একটা পারমিশন দাও। আমি আজ তোমার বাবার কাছে আমাদের বিয়ের সমস্ত পাকা কথা বলে তারপর কিন্তু কি বাড়ি যাবো। আমাকে দেবে তো পারমিশন? আর সেই পারমিশনটা পাওয়ার পর আমি একটা শুভ দিন থেকে তোমাকে আমি নিয়ে যাবো আমার বাড়িতে। সেদিন তোমার কপালে এঁকে দেবো চন্দনের ফোঁটা, স্মৃতিতে জল জল করবে রাঙা সিঁদুর। তারপরে যখন তুমি আমার দিকে তাকিয়ে থাকবে তখন তোমাকে কি বলবো বলো? কি বলবে? ও কাজল নয়না হরি তুমি দাও দুটি ও গোলা পাপড়ি মেলা তারি অধারে তোমাকে দিগন্তদা চম্পক